প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4th কোর্স 1.4.10-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, প্রিপারেশন অফ টিচিং এইডস, টয়েস, চার্টস, ফ্ল্যাশ কার্ডস ফর চিলড্রেন হ্যাভিং এনি ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি। এই প্র্যাকটিকামটি দেখো খুবই সুন্দরভাবে বেঙ্গলি ভার্সনে সরকারি কলেজের একটি খাতা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো চলো প্রথম থেকে শেষ অবধি পুরোটা একবার বুঝে নাও, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে লিখতে হবে, কি কি টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল তোমাদেরকে বানাতে হবে, সে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এবং এক্সটার্নাল স্যার কোন জায়গা থেকে প্রশ্ন করে থাকেন, এই সব কিছুই তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো চলো আর দেরি না করে প্রথম থেকে একবার প্র্যাকটিকামটা দেখে নিই। দেখো, আর 5টা প্র্যাকটিকামের মতো তোমরা সকলে জানো এই প্র্যাকটিকামটা তো একটা কন্টেন্ট পেজ তোমাদেরকে দিতে হবে, যেখানে তোমার প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তু সেগুলি থাকবে। প্রথমে দেখো তোমার ইন্ট্রোডাকশন আছে, তারপর চুজেন ডিসেবিলিটি রয়েছে, তারপর অবজেক্টিভস রয়েছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস 1, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস 2, অ্যাচিভমেন্ট অ্যাজ এ বিএড ট্রেনি টিচার অ্যান্ড কনক্লুশন, তারপর সবশেষে রেফারেন্স। আর দেখো খুব ছোট একটা প্র্যাকটিকাম, তো চলো ঝটপট বুঝে নাও। প্রথমেই দেখো একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। দেখো ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে, তোমাদের সাথে একবার পড়ে শুনিয়ে দিই। দেখো প্রথমে লেখা রয়েছে, শিক্ষা জন্মগত মৌলিক অধিকার রূপে স্বীকৃত। শিক্ষা হলো সমাজের তথা ব্যক্তির উন্নতির ও জীবনের লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য একান্ত প্রয়োজনীয় অঙ্গ। শিক্ষার একটি প্রথাগত ধারা আছে যা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে বহমান। তাই শিক্ষা লাভের জন্য প্রতিটি শিশুকে বিদ্যালয়ে যেতে হয়, কিন্তু দেখা যায় সকল শিশু সমান হয় না। প্রতিটি শিশুর কিছু না কিছু নিজস্বতা আছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণাবলী আছে। এইগুলি নিয়েই একজন শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে। আবার কখনো বা বৈচিত্র্য দেখা যায়, তারা শারীরিক কিংবা মানসিক গঠন বা আভ্যন্তরীণ সংগঠনে মানব সমাজের এক বিশেষ অংশ জুড়ে রয়েছে। এইসব অস্বাভাবিক, বিকলাঙ্গ, প্রতিবন্ধ এবং উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশুদের, যাদের এক কথায় বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ইন্ট্রোডাকশনটা লেখা রয়েছে, তোমরা এখান থেকে বাকিটা লিখে নেবে, পুরোটা আর পড়লাম না। তারপর দেখো ইন্ট্রোডাকশন যখন তোমার লেখা হয়ে গেল, তারপর তুমি চলে আসবে চুজ এন্ড ডিসেবিলিটি। ব্যতিক্রমধর্মী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদের বলা হয়েছে? সেই ধরনের শিশুদের বোঝায় যারা কি যে কোনো একটা দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক হয়। ঠিক আছে, তাহলে দেখো চুজ এন্ড ডিসেবিলিটি নিয়ে সম্পর্কে কিন্তু লেখা রয়েছে, যে বিভিন্ন ধরনের হতে পারে সেটা কিন্তু তোমরা জানলে। এরপর চলে আসবে লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা। তাহলে দেখো শিখন অক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে? বহুমাত্রিক অক্ষমতাকে বোঝানো হয়, যা কী হয় মনোযোগ দিয়ে শোনা, কথা বলা, পাঠ করা, লেখা, যুক্তি প্রয়োগ এবং গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে বহিঃপ্রকাশিত হয়। তাহলে দেখো শিখন ক্ষমতা কিন্তু বহুমাত্রিক একটা দিক থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো। শিখন ক্ষমতা নানা ধরনের হতে পারে, যেমন পঠন অক্ষমতা, যেটাকে আমরা ডিসলেক্সিয়া বলি, লিখন অক্ষমতাকে আমরা ডিসগ্রাফিয়া বলি, গাণিতিক অক্ষমতাকে আমরা ডিসক্যালকুলিয়া বলি, এছাড়াও বাচনিক ও ভাষাগত অক্ষমতা হতেই পারে। তাহলে এই প্র্যাকটিকামটার জন্য কিন্তু দেখো গণিত অক্ষমতা বা ডিসক্যালকুলিয়াকে বেছে নেওয়া হয়েছে। তাহলে গণিত অক্ষমতা বা ডিসক্যালকুলিয়া কি না, গণিত হলো সংখ্যা ও চিহ্নের পুনরুদ্রেক, বিষয়বস্তু স্মরণ করা, সংখ্যা বিন্যাস এবং বিভিন্ন বিমূর্ত ধরনের প্রয়োগ। উপরিউক্ত যে কোনো একটির ক্ষেত্রে সমস্যা শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক অক্ষমতা সৃষ্টি করতে পারে, যাদের সাধারণত ডিসক্যালকুলিয়া বলা হয়। এর উপসর্গ কি রয়েছে? সংখ্যা গুনতে অসুবিধা হয়, বিভিন্ন ধরনের চিহ্ন সংখ্যার মধ্যে তফাৎ বুঝতে পারে না, অঙ্কের নিয়মে ভুলে যায়, যুক্তি বুঝতেও প্রয়োগ করতে পারে না, যোগ বিয়োগ গুণ ভাগ করতেও কিন্তু অসুবিধা হয়। তার কারণ কি? ডিসক্যালকুলিয়া হওয়ার সঠিক কারণ এখনও গবেষকরা কিন্তু জানতে পারেননি, তবে অনুমান করা হয় যে এটা একটা বংশগত রোগ। ঠিক আছে, রোগ নির্ধারণ, পরিচর্যা। পরিচর্যা করার ক্ষেত্রে দেখো কী করা হয়, শিক্ষক শিক্ষিকা বা কী করেন, যে অভিভাবক ভালোবাসা ও সহযোগিতায় শিক্ষার্থীকে সমস্যার সাথে মোকাবিলা করতে সাহায্য করে। এছাড়া কি এদের জন্য উপযুক্ত টিএলএম ব্যবহার করতে হয়, যাতে কী হয় তাদের গণিতের যে বিমূর্ত ধারণাগুলো সেগুলো যাতে তারা সহজেই বুঝতে পারে। খেলার ছলে অঙ্ক করাতে পারো। ঠিক আছে, তাহলে এর যে অবজেক্টিভ বা উদ্দেশ্য রয়েছে সেটা কী হচ্ছে না, এই প্র্যাকটিকামটার যে আলোচ্য প্র্যাকটিকামটার উদ্দেশ্য সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ প্রদীপন বা যে টিএলএম সেটি প্রস্তুত করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কি শ্রেণী শিক্ষণকে সহজ ও আকর্ষণীয় করে তুলছে। তারপরে কি আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। টিএলএম কি না, টিএলএম এর যে একটা বেসিক ইন্ট্রোডাকশন সেটা দেখো এখানে লেখা রয়েছে। টিএলএম বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন দৃষ্টি নির্ভর প্রদীপন, শ্রবণ ভিত্তিক প্রদীপন এবং শ্রবণ দৃষ্টিভিত্তিক প্রদীপন। তাহলে আমরা প্রথমে দেখব দৃষ্টি নির্ভর প্রদীপন। সেখানে কি কি থাকে? মডেল, চার্ট, মানচিত্র, ফ্ল্যাশ কার্ড, ব্ল্যাকবোর্ড, গ্রাফ, এইসবগুলো থাকছে কিন্তু দৃষ্টি নির্ভর প্রদীপন। শ্রবণ ভিত্তিক কি রয়েছে? রেডিও, ট্যাপ রেকর্ডার, গ্রামোফোন, সিডি প্লেয়ার। ঠিক আছে,
এবং শ্রবণ ও দৃষ্টি নির্ভর হচ্ছে চলচ্চিত্র, টেলিভিশন, কম্পিউটার, ভিডিও টেপস, স্লাইড প্রজেক্টর। ঠিক আছে, তাহলে শিখন প্রদীপন সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন টাইপের এবং টাইপসটা লিখে নিলে। তারপর চলে আসবে TLM 1 বা টিচিং লার্নিং মেটেরিয়াল 1। সেখানে কি হচ্ছে, তুমি যে বইটার থেকে যে পার্টের বিষয়টা চুজ করছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত পাঠ্যক্রম মেনে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইটির থেকে কি পাই চিত্র সংক্রান্ত একটি মডেল কিন্তু প্রস্তুত করা হয়েছে। তাহলে এই মডেলটি বানানোর জন্য কি কি জিনিস লেগেছে, একটা থার্মোকল লেগেছে, খবরের কাগজ লেগেছে, রঙিন আঠা, আর্ট পেপার, পেন্সিল, রাবার, এছাড়া স্কেল, কাঁচি, বোর্ড, স্কেচ পেন। ঠিক আছে, এরপর যে মডেলটা তুমি বানালে তার একটা প্রসিডিওর, সেটা তোমাকে এভাবে লিখে নিতে হবে। এবং তুমি যে মডেলটি বানিয়েছো তার একটা মিনিয়েচার ভার্সন বা ছবি তুলে কিন্তু তোমরা এখানে এভাবে দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রসিডিওর স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, তোমরা এই প্রসিডিওর দেখে সহজেই বানিয়ে নিতে পারবে। তারপর চলে আসবে ডেমনস্ট্রেশন। তাহলে কি হচ্ছে না, গণিত একটা বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে এবং ওই সংক্রান্ত সমস্যা সমাধান করে। তাহলে বিমূর্ত বিষয়ে শিক্ষার্থীকে সঠিকভাবে বোঝানোর জন্য কিন্তু তোমাকে কিছু মূর্ত উদাহরণ দিতে হবে। যেসব ক্ষেত্রে বস্তুকে শ্রেণীকক্ষে নিয়ে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে তুমি চার্ট বা ছবি এইসব জিনিসগুলো তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি করা হয়েছে না, পাই চিত্র সংক্রান্ত একটা মডেল প্রস্তুত করা হয়েছে এবং সেটি শুধুমাত্র গাণিতিক অক্ষান্ত সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কিন্তু নয়, এখানে আরও যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এটা অবশ্যই উপযোগী। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো তথ্য দেওয়ার থাকলে তার সাপেক্ষে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ নির্ণয় করে এবং একটি রঙের বৃত্তকলার দ্বারা একটি অন্য তথ্যকে উপস্থাপন করে। এভাবে বিভিন্ন তথ্যকে বৃত্তাকার মডেলের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এর ডেমনস্ট্রেশন হয়ে গেল। এরপরে যে সিগনিফিকেন্স, পাই চিত্র সংক্রান্ত মডেলটির যে গুরুত্ব সেটি কী কী রয়েছে, মডেলটি ব্যবহার করে প্রতিপাদনের পদ্ধতির মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে তাদের যে বিমূর্ত বিষয়টি সেটা আরও বেশি মূর্ত হচ্ছে, শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটছে। ঠিক আছে, এরপর চলে আসবে টিচিং লার্নিং মেটেরিয়াল 2। সেক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের দশম শ্রেণী গণিত প্রকাশ যে বইটি রয়েছে সেখান থেকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটি রয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি যে কোনো দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখার দুটি দৈর্ঘ্যের সমান হয়, এই সংক্রান্ত একটা কিন্তু মডেল প্রস্তুত করা হয়েছে। তাহলে এই মডেলটি বানানোর ক্ষেত্রে কী কী সরঞ্জাম লেগেছে বা ইনগ্রিডিয়েন্ট লেগেছে, একটি থার্মোকল লেগেছে, কার্ডবোর্ড লেগেছে, রঙিন আর্ট পেপার, পুরনো খবরের কাগজ, পেন্সিল, স্কেল, স্কেচ পেন, আঠা, কাঁচি, এইসব জিনিসগুলো লেগেছে। তাহলে দেখো যে তুমি মডেলটা বানালে তার একটা ছবি কিন্তু তোমাদেরকে তোমার প্র্যাকটিকামের খাতাতে কিন্তু দিতে হবে বা মিনিয়েচার ভার্সন তোমাকে দিতে হবে। এরপর অবশ্যই নিচে ফিগার বলে লিখবে যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এরপর যে প্রসিডিওর তুমি কিভাবে বানালে সেটা তোমাকে এভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। তো তোমরা এখান থেকে দেখে দেখো খুব সুন্দরভাবে লিখেও নিতে পারবে এবং বানাতেও পারবে। তারপর চলে আসবে ডেমনস্ট্রেশন। তাহলে গণিত বিষয়ে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানকে অর্জন করা নয়, বরং গণিতের বিভিন্ন সূত্র, ধারণা, উপপাদ্যগুলি পরীক্ষার দ্বারা প্রমাণ করতে হয়। এক্ষেত্রে যে দশম শ্রেণীর স্পর্শক সংক্রান্ত উপপাদ্যটি, এটি অধ্যায়ের ক্ষেত্রে বৃত্তের বহিস্থ কোনো দুটি বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান, এই উপপাদ্যটি কিন্তু হাতে কলমে প্রমাণ করার একটা মডেল তোমরা প্রস্তুত করবে। ঠিক আছে, তাহলে সেটাই ডেমনস্ট্রেট করলে। এরপর সিগনিফিকেন্স, এই মডেলটির কী গুরুত্ব রয়েছে দেখো, গণিতের বিভিন্ন প্রকার তত্ত্ব, সূত্র, উপপাদ্যকে পরীক্ষার সাহায্যে প্রমাণের দক্ষতা অর্জন করবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের গণিত বিষয়ে আরও বেশি আগ্রহ গড়ে উঠবে, শিক্ষার্থীদের যুক্তিশক্তি, কল্পনা শক্তি, বিচার শক্তি সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এরপর তুমি দেবে যে অ্যাচিভমেন্ট অ্যাজ এ বিএড ট্রেনি টিচার, যে একজন বিএড শিক্ষার্থীর জন্য এই প্র্যাকটিকামটা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে যে একজন বিএড শিক্ষার্থী হিসাবে প্র্যাকটিকামটা কী গুরুত্ব নিয়েছে। প্রথমে দেখো গাণিতিক শিক্ষণ, যে অক্ষমতা বা ডিসক্যালকুলিয়া সম্পন্ন শিশু এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারলে। দ্বিতীয়ত কী হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে উপযোগী শিখন প্রদীপন কেমন হয়, এগুলি কিভাবে তৈরি করতে হয় এবং সেগুলিকে কীভাবে ব্যবহার করলে শিখন আরও কার্যকরী হয়ে উঠবে সে সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করছো এবং শিখন প্রদীপন বানানোর ফলে তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু এক্সটার্নাল স্যার করে থাকেন যে তোমার অ্যাজ এ বিএড ট্রেনি টিচার তোমার এই প্র্যাকটিকামটা করার কেন গুরুত্ব রয়েছে। তাহলে এইগুলো তোমরা বলতে পারবে আশা করি, যেহেতু তোমরা লিখছো একটু পড়ে নেবে তাহলে কিন্তু এগুলো তোমরা খুব সহজেই বলে দিতে পারবে। এরপর দেখো প্রত্যেকটা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামের একটা কনক্লুশন আছে। তাহলে দেখো কনক্লুশনে কী বলা হয়েছে, বর্তমানে সব বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্তি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা পূরণে উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে। সত্যি বেশিরভাগ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোনো রিসোর্স রুম নেই, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রিসোর্স পার্সনও নেই
বর্তমানে বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারা শ্রেণীকক্ষে যাতে উন্নত মানের শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করেন সে ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী উপযুক্ত শিক্ষণ উপকরণ প্রশাসন কর্তৃক সরবরাহের ব্যবস্থা করতে হবে, যাতে ব্যতিক্রমধর্মী শিশুরা হীনমান্যতার হাত থেকে রক্ষা পায় এবং সকলের আত্মবিশ্বাস গড়ে ওঠে, নিজেদেরকে সমাজের একটি অঙ্গ বলে তারা কিন্তু মনে করতে পারে, যাতে যার ফলে কী হবে, শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তো খুব সুন্দর দেখো একটা ছোট্ট কনক্লুশন কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এভাবে লিখে নেবে। এরপর চলে আসবে রেফারেন্স বা গ্রন্থ সহায়িকা। তুমি এই প্র্যাকটিকামটি করার জন্য কোন কোন জায়গা থেকে তুমি হেল্প নিয়েছো সেই সব জায়গাগুলো কিন্তু তোমাকে এখানে রেফারেন্সে দিতে হবে। তো এই ছিল তোমাদের আজকের এই প্র্যাকটিকাম। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।